পরেই উনার মাথায় আসলো নায়িকা হবে, এটা হচ্ছে মৌসুমী। মৌসুমী তখন মডেল। আগে নায়িকা ঠিক করেছেন? হ্যাঁ, তারা নায়ক ম্যাচ করতে পারছিল না। তখন তারা নায়ক চিন্তা করলো হচ্ছে তৌকির আহমেদকে। আচ্ছা। তৌকির বলল যে আমি সিনেমা করতে চাই, এটা ঠিক, কিন্তু সিনেমার রিমেক এটা আসলে করতে চাই না। আজকে আমরা আপনার কাছে জানতে চাই সেই বিখ্যাত সিনেমা নায়ক সালমান শাহর কিয়ামত থেকে কিয়ামত সম্পর্কে। কিয়ামত থেকে কিয়ামত এটা আসলে আমরা সবাই জানি যে একটা হিন্দি সিনেমার এটার রিমেক করা হয়েছিল বাংলাতে, বাংলাদেশে। কিয়ামত সে কিয়ামত তাক। কিয়ামত সে তক, এটাকে বাদ দিয়ে শব্দগুলো করে কিয়ামত থেকে কিয়ামত, যদিও পোস্টারে প্রথম দিকে কিন্তু কিয়ামত থেকে কিয়ামত তক পর্যন্ত ছিল। আচ্ছা আচ্ছা। পরে তকটা কেড়ে দিয়েছিল। আচ্ছা। বাংলাদেশের কথা বলছি। তো এই সিনেমাটা মানে আমি বলবো যে এই সিনেমাটা শুরু, এটা কোথাকার শুরু, একটা ট্রেন চলছিল দীর্ঘদিন যাবৎ। এই রাজ্জাক, এই আলমগীর, জসিম, উজ্জ্বল, সোহেল রানা, এই একটা ট্রেন দীর্ঘদিন যাবৎ চলছিল। এই ট্রেনটাকে ভেঙে আসলে প্রথম যে আমি বলবো যে এটার উপরে কষাঘাত হয়েছিল সেটা 1991 সালে এহতেশাম করেছিল চাঁদনি সিনেমার মাধ্যমে। এবং এটার মানে আরও বেশি বোল্ডলি নতুন একটা প্রজন্ম যখন শুরু হলো 90 দশকে, এটা আসলে এইখান থেকে আসলে ক্রেজটা আমি বলবো। নাইম শাবনাজ একটা করেছিল যে তাদের মধ্যে দিয়ে একটা ইয়াং চ্যাপ এই সিনেমাতে আসলো, নতুন ফ্রেশার, এবং তাদের অভিনয় কিছু দুর্বলতাগুলো ছিল এটার মধ্যে। মানে আমি বলবো যে বাল্যপনাও ছিল এটার মধ্যে। এরপরে এইখানে এসে এই কিয়ামত থেকে কিয়ামত তকে এসে এই দুইজন যদিও নবীন, কিন্তু অভিনয় খুব পরিশীলিত, পরিমার্জিত এবং বলবো শক্তিশালী, যার ফলে এই যে এনাদের যে ক্রেজটা শুরু হলো, তারপর কিন্তু ওই আগের যে ট্রেনটা ছিল সেই ট্রেনটা ভেঙে নতুন কিছু শুরু হলো। এবং এটাকে বলা যেতে পারে বাংলা সিনেমার মাইল ফলক আমি বলবো। মানে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম, একটা স্তর থেকে আরেকটা স্তরে একদম এই মানে প্রথমত চাঁদনি, দ্বিতীয়ত হচ্ছে এই কিয়ামত থেকে কিয়ামত, পুরোদমে একটা নতুন দুয়ার খুলে দিল বাংলা সিনেমা। তখন আর পুরাতনকে ভালো লাগলো, তখন এই নতুন দেখে নিয়ে মানুষ ক্রেজ হয়ে গেল। এই সিনেমাটা তো আমরা জানি যে এই সিনেমাটা সোহানুর রহমান সোহানের পরিচালনায় সিনেমাটা। ওই সময় আনন্দমেলা চলচ্চিত্র আসলে 3টা সিনেমা নিয়ে মানে কাজটা করছিল, হিন্দি 3টা সিনেমায় রিমেক করার চিন্তা ভাবনা। কারণ সোহানের কাছে যখন এলো সিনেমাগুলো, তখন উনি বললো যে আমি এটা করতে চাই, কিয়ামত থেকে কিয়ামত করতে চাই। এবং করার চিন্তা পরেই ওনার মাথায় আসলো নায়িকা হবে, এটা হচ্ছে মৌসুমী। মৌসুমী তখন মডেল। আগে নায়িকা ঠিক করেছেন? হ্যাঁ, নায়িকা ছিল মৌসুমী, মৌসুমী হচ্ছে মডেল, খুব জনপ্রিয় সেই সময়। তো মৌসুমীকে তারা সিলেক্ট করেছে। সিলেক্ট করার পরে তারা নায়ক ম্যাচ করতে পারছিল না। তখন তারা নায়ক চিন্তা করলো হচ্ছে তৌকির আহমেদকে। আচ্ছা। যে নাটকের যে তৌকির আহমেদ, তাকে দিয়ে কাজটা করাবে। কিন্তু তৌকির বললো যে আমি সিনেমা করতে চাই, এটা ঠিক, কিন্তু আমি রিমেক সিনেমা, হিন্দি সিনেমার রিমেক এটা আসলে করতে চাই না। উনি এটা রিফিউজ করলেন। রিফিউজ করার পরে ওনারা চিন্তা করতে লাগলেন কী করা যায়। তখন মডেল নোবেলকে চিন্তা করলো যে না, তাকে করা যায়। যথারীতি নোবেলও রিগ্রেট করলো যে না, আমি এটা করবো না। তখন হচ্ছে আলমগীর সাহেব, নায়ক আলমগীর সাহেবের ওয়াইফ ছিলেন খসনুর আলমগীর আসলে সোহানুর ওসমানকে বলে যে আমার পরিচিত একটা ছেলে আছে, আমার দেখা, ছেলেটা ভালো, ছেলেটার নাম হচ্ছে ইমন হচ্ছে সালমান শাহর ডাক নাম। তো ইমনকে করা যেতে পারে। ইমন খুঁজে বের করার পরে সোহান পছন্দ হলো, এবং কথাবার্তা বলে মনে হলো না, সিনেমাটা সে আসলে হ্যান্ডেল করতে পারে ভালো, এবং সেই হিসাবে আসলে করা শুরু সালমান শাহ মৌসুমীর সিনেমা। এবং সালমান শাহ মৌসুমী প্রথম সিনেমাতেই যেই মানে গ্লুটা নিয়ে আসলো বাংলা সিনেমার জগতে, এইটা আসলে দারুণ একটা মানে সেই সময় মানুষ হুমড়ি খেয়ে পড়েছিল সিনেমা দেখার জন্য। এবং আপনি যেমন বলছিলেন যে হিন্দি সিনেমার যে রিমেক, যে আমির খানের তো এটা প্রথম সিনেমা ছিল, এবং সেখানে আমির খানও তো একই রকম ভাবে দুজন। এক্স্যাক্টলি। এবং আমি বলবো যে কম্পেয়ার যদি করি, কোনোভাবেই সালমান শাহ আসলে মানে ডাউন টু আর্থ না। একদম তার সকল কিছুই ইয়ে ছিল, ডেলিভারি থেকে ছিল, সব কিছুই দুর্দান্ত ছিল। আর এটা তো আরেকটা বিষয় হচ্ছে যে হিন্দি সিনেমার তুলনায় বাংলাদেশি সিনেমার বাজেট কম থাকে। বাজেট কম, মানে কম বাজেটে একটু ভালো বানানো,
এটা অনেক বড় বিষয়। ঠিক তাই। এবং এখানকার তো দর্শক সংখ্যাও কম, এখানে যেহেতু দর্শক সংখ্যা প্রচুর বলে ওরা বাজেটও প্রচুর করতে পারে। এই সিনেমার আরেকটা বিষয় হচ্ছে শুরু হয়েছিল এই সিনেমার মাধ্যমে, সেটা হচ্ছে খানাত রহমান সাহেবের ছেলে আগুন এই সিনেমার মাধ্যমেই তার মানে এই ক্যারিয়ার শুরু করে, প্লেব্যাক ক্যারিয়ার শুরু করে। তো এটা একটা অন্যরকম বিষয়। এবং এই যে ফ্যামিলিটা আমরা গানের ফ্যামিলি হিসেবে চিনি, সেই আগুন এটাতে কাজ করলেন এবং সেই গানগুলো খুব জনপ্রিয় হলো। বাবা বলে ছেলে নাম করবে, অথবা এখন তো সময়, ভালোবাসা, এই গানগুলা সেই সময় মানুষের মুখে মুখে হয়েছিল। তো এইভাবে আর কি। আর এই সিনেমার আমি বলবো যে মানে কাহিনীটা খুবই গতানুগতিক, একদমই গতানুগতিক। দুইটা ফ্যামিলির ক্রাইসিস, একটা ফ্যামিলির সাথে একদম টিপিক্যাল একটা কাহিনী। কিন্তু এটা আসলে আমি বলবো যে এটার অভিনয় এবং মেকিং এর কারণে আসলে জনপ্রিয়তাটা ওইভাবে পেয়েছিল। এবং আরেকটা আমার কাছে মনে হয় যে এটার জনপ্রিয়তার পেছনে আরেকটা কারণ হচ্ছে শেষে নায়ক নায়িকা দুজনে মারা যায়। মানে একজন মরে যায়, একজন সুইসাইড করে, এরকম একটা বিষয় মানুষের মধ্যে যে সবসময় খেলে মিলনাত্মক, এর হঠাৎ করে দুটো নায়ক নাকি মারা গেল, এটা মানুষের মধ্যে এক ধরনের হয়তো ওয়েব তৈরি করেছিল কোনোভাবে। আমার কাছে মনে হয় যে এটা একটা মানে সিনেমা হিট হওয়ার পিছনে এটা কারণ হতে পারে। কারণ এমনিতে কাহিনীটা যদি দেখি আমরা, ওভারঅল কাহিনী দেখি, খুব গতানুগতিক একটা ট্রিপিক্যাল কাহিনী। আর এই অবশ্যই সেটা যে মৌসুমী এবং সালমান শাহ তাদের প্রথম সিনেমা, প্রথম লুক, ওই যে আমি যেটা বলছিলাম সেটা থেকে এসে বাইরে এসে অন্য একটা, সেটাও একটা বিষয় আছে। হ্যাঁ, এটাকেও গ্রহণ করেছে, কারণ মৌসুমী তো আসলে মানে সুন্দরী একজন অভিনেত্রী, আর সালমান শাহ সেও মানে সুন্দর, স্মার্ট। এবং সেই সালমান শাহ আসলে আমাদের একসময় মেগাস্টার হয়ে গেল, একদম। এবং এই খুব মানে অল্প সময়ের মধ্যে তার যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা থেকে আসলে কেউ ছাড়িয়ে যেতে পারে না। মানে এমন একটা অবস্থা হলো, যদি 27টা সিনেমা করেছে মাত্র, তার স্টাইল থেকে শুরু করে তার কথা বলার ধরন, তার মানে চলন বলন সব কিছু মানুষ খুব বেশি করে নিল। এবং খুবই দুঃখজনক, তারপরেও আমি বলবো যে সালমান শাহের ক্রেজটা কেমন, যে সে যখন মারা গেল, সালমান শাহ সুইসাইড অথবা হত্যা যেটাই হোক, যে মারা যাওয়ার পর কিন্তু অনেক তরুণী সুইসাইড করলো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো এটা আমরা চাইনি কখনো, কিন্তু বিষয়টা হচ্ছে যে মানে ক্রেজটা, একজন নায়কের ক্রেজ কি পরিমাণ জনপ্রিয়তা হলে অল্প সময়ের মধ্যে, অল্প সময় ক্যারিয়ারে খুবই। শুধু তো সালমান শাহ না, এখানে তো আরো বেশ মানে বাংলা চলচ্চিত্রের যেই খুবই জনপ্রিয় ভিলেন ছিলেন রাজীব যে রোলটা করলেন বাবার, মানে উনি তো ভিলেনের না, একে বাবার রোল করলেন, এবং খুব মানে সেটাও তো বেশ ভালো বলিষ্ঠভাবেই অভিনয়টা করলেন। এবং ফ্যামিলি ট্র্যাজেডিটা, যেমন যে পারিবারিক ইতিহাস থেকে যে তার ফুপুকে বঞ্চিত করা হলো ওর পরিবার থেকে, মানে সেই জায়গাটায় মানে একটা রোল প্লে করলেন, সেটাও তো বেশ সুন্দর ছিল। এবং তার গেট আপ, যদি আপনি তুলনা করেন ওই না, ওইখানে তো কিন্তু রাজীব ছিল, আবুল হায়াত ছিল, আহমদ শরীফ ছিলেন, দুজন। এবং এই সিনেমায় মানে টেলিসিনেমাতে ছিল, মানে ছিল দাদি চরিত্রে জাহানারা আহমেদ ছিলেন, টেলিভিশন নাটকের। হ্যাঁ, ওভারঅল সব কিছু মিলিয়ে আসলে সবার অভিনয় মিলিয়েই আসলে একটা প্রোডাকশন তো আসলে এককভাবে একজন নায়ক নায়িকার দ্বারাই হয় না, টোটাল টিম ওয়ার্ক না হলে তো আসলে এই যে কাজটা কখনোই হয় না। এবং এই যে মানে এই সিনেমাটার কথা বলছিলাম এই কারণে, সিনেমাটা ওই যে বললাম মাইল ফলক তৈরি করেছে, এটা সোহানের অবশ্যই আমি বলবো কৃতিত্ব। কারণ হচ্ছে যে একজন প্রডিউসারকে রাজি করানো যে না আমরা নতুন কাউকে দেব, এটা খুব সহজে করা যায় না, রাজি করানো যায় না, খুব টাফ একটা কাজ। এবং যেটা ট্রেন চলে আসে, সবাই ব্যবসার কথা চিন্তা করে, আনন্দময় চাইলে এই ব্যবসার কথা চিন্তা করতে পারতো যে না আমরা যেরকমভাবে চলছে এরকমভাবে আমরা ব্যবসাটাই করবো, শুধু কাকে নিয়ে আবার রিস্ক নেবো এটা করবো। এবং সিনেমাটা আবার কপিরাইট কিনে আনতে হচ্ছে তাদের করার জন্য, নানান কিছু মিলিয়েই তারা করেছে। এবং যেহেতু নতুন মানুষকে এখানে ইনক্লুড করা হয়েছে, নতুন এই জন্য টেলিভিশন নাটকেরও অনেকেই এখানে দেখা যাচ্ছে এই সিনেমাটার মাধ্যমে। এবং আমি বলবো যে মানে গুড মেকিং সিনেমার মধ্যে আসলে বাণিজ্যিক আর আর্ট ফিল্ম এটা আমি বলবো না। আমার কাছে দুইটা সিনেমার রূপ, একটা হলো গুড ফিল্ম, একটা ব্যাড ফিল্ম। মানে যেটা মানে ভালো হয়নি মেকিং, সেটা ব্যাড ফিল্ম, আর যেটা ভালো হয়েছে সেটা গুড ফিল্ম। এই বলে যে কেউ বলে যে কমার্শিয়াল, কেউ বলে যে না এটা এসে মানে খুব আর্ট ফিল্ম, এইগুলোই আসলে কোনো মানে এটা কি স্তর বিন্যাস করাটা বরং মানে সেই সিনেমাটাকে খাটো করার চেষ্টা করে। ডেফিনেটলি। এখন আমি যদি বলি যে 3 Idiots, এই ইন্ডিয়ান হিন্দি ফিল্ম,
সিরিয়াস। ওটা কি এটা কি commercial নয়? এটা কি কমার্শিয়াল নয় নাকি এটা আর্ট ফিল্ম নাকি একদম। এরকমই পিকে অথবা অন্য কোনো সিনেমা যেগুলো ওদের যেগুলো খুব জনপ্রিয় সিনেমা, জনপ্রিয় হ্যাঁ, সিনেমা হ্যাঁ, মানেই কিন্তু পছন্দের। আসলে ব্যাড ফিল্ম না, জনপ্রিয় সিনেমার মধ্যেও অনেক গুড ফিল্ম আছে এবং গুড ফিল্ম বলেই সেগুলো জনপ্রিয় হয়, জনপ্রিয় এবং মানে চিরকাল মানুষ স্মরণে স্মরণে রাখে রাখে। সেটা। এখন এই সেই গুড ফিল্মের মধ্যে যদি আপনি আমার বাংলাদেশি সিনেমার কথা বলবো, বাংলাদেশে এরকম সালমান শাহ মৌসুমীর জুটি যদিও বেশি দিন সিনেমা কয়েকটা মাত্র করেছে, কিন্তু সালমান শাহর এই যে 27টা সিনেমার যে ক্যারিয়ার, হুম, হুম। এর মধ্যে অনেক গুড ফিল্ম আছে। এবং যেহেতু নতুন একটা প্রজন্ম এসছে, নতুন একটা জুটি এসছে, পরে কিন্তু এটা নিয়ে এক্সপেরিমেন্ট করার সুযোগ পেয়েছে পরবর্তী সময়ে। যেই ট্রেন্ড এই যে আমাদের, আমি খুব মানে এই ধারাবাহিকতাই মনে হয় অন্য নায়ক নায়িকাগুলো এসেছে। একদমই তাই। এই যে সালমান শাহ মারা যাওয়ার পরেও তো অনেকগুলো নায়ক, হ্যাঁ, তাকে ফেরদৌস। হ্যাঁ, ফেরদৌস আছে, রিয়াজ আছে, এই তারপরে আমাদের শাকিল খান আছে, শাকিল খান, হ্যাঁ, হ্যাঁ। এই সবাইকে তো সালমান শাহ কিছু অংশ করে গেছে সিনেমা, পরে এটার তার রিপ্লেসমেন্ট হিসেবে আরেকজনকে নিয়ে আসতে হয়েছে, এভাবেও হয়েছে অনেক সময়। সাকিবও তো তারপরে আসলেন। এবং সবচেয়ে বড় কথা যে এই যে মানে রিস্কটা নিলেন একজন হুম, হুম। একটা সিনেমা করার মাধ্যমে, এই রিস্কটা নেওয়ার পরে কিন্তু অন্যদের সাহসটা বেড়ে গেছে না, এ তো বেশ হতে পারে। মানে একটা এবং ইন্ডাস্ট্রির জন্যও কিন্তু এটা এটা একটা, আপনি যেটা বললেন আসলে এটা একটা মাইল ফলক। কেমন অবশ্যই, করে অবশ্যই। ধরুন যে আমি যদি মুম্বাই বড় ফিল্ম ইন্ডাস্ট্রি হুম। সেখানেও ধরি, দেখুন যে আমাদের সেই প্রবীণ লোকগুলো হ্যাঁ, আমির হ্যাঁ, খান, শাহরুখ হ্যাঁ, খান, একদমই। তারপরে যে খুব বেশি যে কেউ উঠে এসেছেন দুই একজন ছাড়া, সেরকম হয় না, না। সালমান শাহ তো বাংলা সিনেমার জগতে একটা বিশাল ক্রেজ তৈরি করে রেখেছে এবং এই মানে এই ক্রেজকে আসলে খুবই মানে আমি অন্যভাবে দেখি। আমি যেটা মাইল ফলো বললাম ওই অর্থে আর কি, তার অভিনয়ের জন্য বললাম না, এই যে এটা আসলে বাংলা সময়কে- দুইটা সময়কে যদি আপনি বলে আগের সিনেমা এবং পরের সিনেমা, এটা পুরো আলাদা করে একদম এই একটা সিনেমা। হুম, হুম, হুম। এবং সেই কারণেই আসলে আমি নিজেও খুব আনন্দ বোধ করি এই সিনেমাটা নিয়ে কথা বলতে, কেয়ামত থেকে কেয়ামত। তো যদিও আমি আবারও বলি যে এই সিনেমাটার গল্প আমি বলবো যে গল্প খুব মাইল ফলক হওয়ার মতো গল্প না, হয়তো অন্য গল্প হতে পারতো, কিন্তু এই সিনেমাটা আসলে অন্য অনেক কিছু ফ্যাক্টর আছে এর মধ্যে, শুধুমাত্র গল্প নিয়ে না। যেমন আমাদের বাংলা সিনেমার মাইল ফলক আরেকটা হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না। হঠাৎ করে একরকম ট্রেন্ড চলছিল, হঠাৎ একটা ফোক একটা লোক সিনেমার একটা ধাঁচ তৈরি হলো এবং এটা এত জনপ্রিয় হয়ে গেল যে পরে এই লোক 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 চলছে, আর দীর্ঘদিন এইরকম চলছিল। যেহেতু গল্পটা আসলে বাইরের, হুম। মুম্বাই ফিল্মের একটা গল্প, ওদের যে বাজেট, ওদের যে কলাকুশলী, ওদের যে প্রযুক্তি, সবকিছু মিলিয়েই প্রথমটা একবার দেখে ফেলেছে মানুষ। হুম। তারপরে এসে করলেও তো একটু মানে সেটার মতো হয় না, মানুষের মধ্যে একটা কম্পারিজম একটা তৈরি হয়, তখন অনেক ভুল ধরার প্রবণতা তৈরি হয়। হুম। এত কিছুর পরেও এই সিনেমাটাকে আপনি দুটোকে যদি পাশাপাশি রাখেন, তাহলে আপনি এটাকে 10-এ কত দেবেন? না, আমি যদি আমার কথা বলি, আমিও কিন্তু এই সিনেমাটা যখন দেখতে গিয়েছিলাম, আমার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে গিয়েছিলাম। আমার বাড়ি ময়মনসিংহের সেনানিবাস অডিটোরিয়ামে সিনেমাটা দেখতে গিয়েছিলাম এবং সেই সিনেমা দেখার সময় বন্ধু বান্ধব সবার মধ্যে দূর, আমি এখানে সিনেমা দেখে আসছি, এই সিনেমা কি দেখবো, এবং তাদের মধ্যে সব একটা নাক শিটকানো ব্যাপার ছিল। কিন্তু সিনেমা দেখার পরে তারা কিন্তু বললো ওয়াও, মানে একটা নতুন নায়ক নতুন নায়িকা কি দুর্দান্ত করেছে। মানে মৌসুমীকে মানুষ চিনতো অল্প স্বল্প, কিন্তু সালমান শাহকে খুব কম চিনতো। তো এটা দেখার পরে তাদের মধ্যে কিন্তু দারুণ একটা ইয়ে হয়ে গেলো যে না, এবং তারা ফ্যান হয়ে গেল আচ্ছা, এই সিনেমা থেকেই ফ্যান। পরে এই নায়ক নিয়ে কখন সিনেমা আসবে দেখার জন্য একটা অস্থিরতা মানুষের মধ্যে কাজ করতো। আমি এই সিনেমার ওদের যে পারফরমেন্স সব কিছু মিলিয়ে আমি 10-এ 8 দেবো। সালমান শাহ সম্পর্কে আমরা আবার আপনার কাছে কোনো এক পর্বে আরো বেশি শুনবো। নিশ্চয়ই, নিশ্চয়ই। সালমান শাহ প্রয়াত হয়েছেন, তার মৃত্যু নিয়ে অনেক রকম ঘটনা চলছে এবং তার মৃত্যুর রহস্য এখনো উদ্ঘাটিত হয়নি। হুম। বিস্তারিত এই সালমান শাহ সব বিষয়ে আদ্যপান্ত আমরা অন্য কোনো পর্বে আপনার কাছ থেকে শুনবো। নিশ্চয়ই। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদেরকে ধন্যবাদ। সালমান শাহ বিষয়ে বলতে গেলে আসলে যে আনন্দ নিয়ে শুরু করি, সেই আনন্দটা আসলে ম্লান হয়ে যায় যখন তার মৃত্যুর কথাটা ভাবি। আমরা চাই যদি এটা অপমৃত্যু হয়ে থাকে সেটার বিচার হোক, নিশ্চয়ই বিচার হোক। এত বড় একটা রত্ন আমরা হারিয়েছি। আর যদি সেটা সুইসাইড হয়ে থাকে, আমি বলবো যে যারা এই সুইসাইড টেন্ডেন্সির মধ্যে থাকেন তারা একটু ভাববেন, কারণ পৃথিবীতে আপনি একবারই আসছেন এবং একবারই আপনার কিছু করে যেতে হবে। এই যে পুনর্জন্মের কথা যেটা বলি, সেটা ইউটিউবে একটা চিন্তা, এটা বাস্তবে আছে কি নেই সেটা তো অন্য প্রসঙ্গ। কিন্তু এক জীবনে যতটুকু সম্ভব সুস্থ থাকা যায়, ভালো থাকা যায়, সেই চেষ্টাটা করবেন। সবার জন্য শুভকামনা।